আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলোচনায় আমাদের অতিথি হিসেবে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। নর্থ ইস্টের অনলাইন পেপার নর্থ ইস্টের একটা খবর নিয়ে দারুণ হইচই হচ্ছে বাংলাদেশে। যে তাদের ছাপা হয়েছে, তাতে অনলাইন যে পোর্টালটা, ভারতবর্ষে ওই পোর্টালের কেউ দেখে না। ওটা আপনাদের ওখানেই খুব দেখা টাকা হয়, খুব চর্চা হয়। তো ওখানে একটা রিপোর্ট বেরিয়েছে যে এই যে রেজিম চেঞ্জের ব্যাপারে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়েছিল। এই খবরটা বেরোনোর পর আমি আপনাদের বারবার বলেছি যে প্রত্যেকটি খবরের উপরে প্রত্যেকটি চ্যানেল এবং নিউজ পোর্টাল এবং আপনার যত সোশ্যাল মিডিয়া চ্যানেল আছে সব কটা কিন্তু মনিটরিং করা হয়। এই মনিটরিং করতে করতে এখন এই নর্থ ইস্ট নিউজের এই খবরটি ভারতবর্ষের মনিটরিং অথরিটির কাছে পৌঁছেছে। তারা আতা পাতা সব খুঁজেছে। নর্থ ইস্টের একটা নিউজ পোর্টাল, এখন তাদের কপালে কি দুর্ভোগ হতে যাচ্ছে সেটা আমি পরে আসছি। আগে আলোচনা করি যে যারা যারা ভারতবর্ষে থেকে ভারতবর্ষের বিরোধিতা করছে তাদের কার কি হাল হয়েছে। প্রথম বলি, 2024-এ যখন বিবিসি আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে, বরাবরই তো বিবিসি ব্রিটিশ কোম্পানি হলেও বিবিসি কিন্তু আমেরিকান ডিপ স্টেটের ইশারায় চলে। তো ডিপ স্টেটের একটা অংশ কিন্তু ব্রিটেনও আছে। যখনই মোদির বিরুদ্ধে একটা তথ্যচিত্র তারা উপস্থিত করলো গুজরাটের দাঙ্গা নিয়ে মোদিকে একদম কসাই বানিয়ে দিল। ওই মামলাটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে নরেন্দ্র মোদী ক্লিন চিট নিয়ে বেরিয়ে এসেছিলেন। সিবিআই এর 16 ঘন্টা টানা জেরার পর সিবিআই যে তথ্য সুপ্রিম কোর্টকে দেয়, সুপ্রিম কোর্ট তার ভিত্তিতে একদম তাকে নির্দোষ প্রমাণিত করে ঘোষণা করে একটা রায় দেয়। তারপর সুযোগ মতো বিবিসির দপ্তরে আয়কর হানা, তারপরে নানান রকম ঝামেলা ঝঞ্ঝাট যত আছে, বিবিসি কিছুদিনের জন্য দরজাই বন্ধ করে দিল। দিল্লির দরজা বিবিসি বন্ধ করে দিল। তারপর আবার অনেক অনুরোধ উপরোধ করার পর তারপরে আবার দরজা খোলা হলো। আমাদের দেশীয় চ্যানেলগুলো যেগুলো আছে, ধরুন এই রবিশ কুমার, আমি বিভিন্ন সাংবাদিকের নাম বলছি, নাম করে করে বলছি, রবিশ কুমার, বরখা দত্ত, চৌধুরী, আপনার ওর নামটা ভুলে গেলাম, প্রথম নামটা সুধীর চৌধুরী, এরকম আরো অনেকে, তাদের লাইফ বরবাদ হয়ে গিয়েছে। বরবাদ মানে একদম বরবাদ হয়ে গিয়েছে। সুধীর চৌধুরী এক সময়তে জি নিউজে 9টার সময় একটা প্রোগ্রাম করতেন, প্রচুর দর্শক হতো। তেমনি রবিশ কুমার, তারও একই অবস্থা, বরখা দত্তেরও একই অবস্থা। তার থেকেও বড় ঘটনা, এনডিটিভি যিনি তৈরি করেছেন, প্রথম যিনি বানিয়েছিলেন এনডিটিভি, তার নাম হচ্ছে প্রণয় রায়। আপনারা সবাই শুনেছেন। প্রণয় রায় ছিলেন কংগ্রেসের লোক। কংগ্রেসের হয়ে প্রচার করতে গিয়ে প্রণয় রায়ের কি হলো, একদম প্রণয় রায়ের কোম্পানি, প্রণয় রায়ের হাতছাড়া হয়ে গেল। যিনি সিইও এবং মালিক ছিলেন ওই কোম্পানির, তিনি হয়ে গেলেন কোম্পানির বাইরে,
এবং মুকেশ আম্বানি বা ওই আপনার যেই হোক না কেন একটা বড় গোষ্ঠী ওটা কিনে নিল। এখন তাকে রাস্তা রাস্তায় ঘুরে আমরা যেটা করি ভোটের তার নিতে হচ্ছে, জনসাধারণের রায় নিতে হচ্ছে। এই অবস্থা হচ্ছে এদের। এবার নর্থ ইস্টের ক্ষেত্রে কি হতে পারে দেখুন, আমি বলেছি বারবার বলেছি যে আমাদের দেশে আইন কেউ মানে না, কিন্তু আইনের বেড়াজালে যদি আপনি একবার জড়িয়ে পড়েন আপনার কিন্তু আর মুক্তি নেই। আপনি আমাদের এখানে ফ্রি স্পিচ, আপনি যা খুশি আপনি নরেন্দ্র মোদীকে ধরে গালি দিন, কেউ আপনাকে কিচ্ছু বলতে যাবে না, কেউ বলবে না। নরেন্দ্র মোদী তারা টুইটও করবেন না, চুপ করে থাকবেন। কিন্তু যদি আপনি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো চক্রান্ত বা কোনো ভুল তথ্য যদি আপনি পরিবেশন করেন তাহলে আপনার রক্ষা নেই, আপনার রক্ষা নেই। এই রবিশ কুমার থেকে আরম্ভ করে সুধীর চৌধুরী পর্যন্ত যাদের কথা আমি বললাম, তারা জেল থেকে হয়তো বেঁচে গেছেন, কিন্তু তাদের জীবন নষ্ট হয়ে গেছে, তারা আর ভবিষ্যতে করে কিছু খেতে পারেননি। এই নর্থ ইস্ট নিউজকে একটা রিজয়েন্ডার পাঠানো হচ্ছে, যে খবরটি তারা ছেপেছে ভারতকে কেন্দ্র করে। ভারত আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে, ডিপ স্টেটের সঙ্গে হাত মিলিয়ে শেখ হাসিনার রেজিম চেঞ্জ করেছে। বাংলাদেশের মানুষ যারা আজ আলোচনা করছে তারা কিন্তু একবারও চিন্তা করে দেখলেন না যে এই রেজিম চেঞ্জটা যদি করেই ভারত, ধরে নিলাম করেছে, যদি করে তাহলে ভারত কি পেল? আপনি সেখানেই না কিছু করবেন বা সেখানে কিছু ইনভেস্ট করবেন যেখান থেকে আপনি কিছু পাবেন। ভারত বাংলাদেশ অস্থির যখন হয়ে গেল তাহলে কি হলো? ভারতবর্ষ অস্থির হয়ে গেল। কেউ জেনে শুনে নিজের দেশকে অস্থির করে? এই সামান্য ব্যাপারটুকু কিন্তু আপনার তথাকথিত সাংবাদিক এবং আলোচক এবং ইউটিউবারদের মাথায় ঢুকলো না। তারা লম্বা লম্বা তারা সমস্ত ইউটিউবে এই নিয়ে সমস্ত প্রতিক্রিয়া নিতে লেগে গেল। যিনি করেছেন তিনি এর আগেও একটা রিপোর্ট করেছিলেন যে আওয়ামী লীগের এক নামী নেতার নাম করে একটা রিপোর্ট করেছিলেন। তারপর ফজলুর বাড়ি তার সঙ্গে একটা ইন্টারভিউতে ফজলুর বাড়ি যখন তাকে চেপে ধরেছেন যে আপনি ওনার সঙ্গে কথা বলেছিলেন, আপনি যে এইভাবে ওনাকে আপনি যে কাঠগড়ায় তুলে দিলেন, আপনি কথা বলেছিলেন, শেষে উনি বললেন না আমি কথা বলিনি। যিনি করেছেন তিনি, আমি নাম করছি না কারণ আমি আর শত্রুতা বাড়াতে চাই না। এমনি আমার প্রতি একটা অংশের মানুষের এত ঘৃণা আছে সেটা আমি কমেন্ট দেখলে বুঝতে পারি। তারা এই রিপোর্টটায় কিন্তু গুজব বললেন না, অথচ আমি যখন ওই 3 এপ্রিল যখন আমি বলেছিলাম 128 কোটি টাকায় শিশুদের টিকা বেঁচেছে আর 62 বিলিয়নে দেশ বেঁচেছে ইউনুস, সেই রিপোর্টটা দেখেছিল মাত্র 27,000 মানুষ। জানি এখন আপনাদের মানে কারেন্টের অবস্থা খারাপ, ভিউজ কমে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু সেখানেও আপনারা দেখবেন, আপনারা খুঁজে দেখবেন 3 এপ্রিল 2025, 1.5 মাস আগে, যেটা এখন আপনাদের আলোচনা হচ্ছে, এখন ইউনুস দেশ বেঁচেছে। আমি যেগুলো বলেছিলাম সেগুলোই কিন্তু হচ্ছে। আমি বলেছিলাম যে ইউনুস একদিন ওই কাঠগড়ায় উঠবে,
ওই ফাঁসির দড়ি ইউনূসের গলায় চড়বে। ইউনূস যা করে যাচ্ছে তার পাপের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড, এটা তাকে ভোগ করতে হবে। আপনারা সাক্ষী আছেন, আমি বার বলে গেছি, আজকে সেই জায়গায় গিয়ে কিন্তু পৌঁছাচ্ছে। তার এসএফ নিরাপত্তা 6 মাসের জন্য, এটা হচ্ছে হলুদ কার্ড দেখানো, 6 মাসের জন্য তাকে তুলে নেওয়া, কমিয়ে দেওয়া হলো। এরপরে কি ইউনূস শুনছি বিদেশে আছে, ইউনূস কি ফিরবেন? যদি ফেরেন তাহলে আর বেরোতে পারবেন না। বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গিয়ে উনি ফেলেছেন সেখানে একমাত্র তার শাস্তি মৃত্যুদণ্ডই হতে পারে। তো যাই হোক, আমি নর্থ ইস্ট নিউজের ব্যাপারে আবার ফিরে আসি। নর্থ ইস্ট নিউজে এখন ভারতবর্ষ একটা রিজয়েন্ডার পাঠিয়েছে। সেই রিজয়েন্ডারের সঠিক যদি উত্তর না আসে, মানে সোর্স বলতে হবে, এমন নয় যে আমি সোর্স বলবো না, কারণ মানে আন্তর্জাতিক ব্যাপার নিয়ে আপনি যদি ভারতকে মেলাইন করার চেষ্টা করেন, ভারতবর্ষের কোর্ট কিন্তু সোর্স জানতে চাইবে, এবং ভারতবর্ষের তদন্তকারী সংস্থা তারা সোর্স জানতে চাইবে। সোর্স যদি আপনি বলেন না আমি উড়ো খবর পেয়েছিলাম, আমি অমুকের কাছ থেকে খবর পেয়েছিলাম, ও কিন্তু মানবে না। যার জন্য আমি সবসময়তে সোর্সের নামটা আমি বলে দিই, অথবা এমনভাবে বলি যাতে মানুষ বুঝতে পারে যে খবরটা ওইখান থেকে এসছে। আপনারা মনে করেন সব হচ্ছে গুজব, কিচ্ছু গুজব নয়। গতকালকে যে পরশুদিন যেটা বলেছি, তারেক রহমান বেশি দিন দেশে থাকতে পারবেন না, অনেক আগেও বলেছিলাম, কালকে বলেছি, পরশুদিন বলেছি, ক্ষমতা অন্যের হাতে দিয়ে উনি চলে যাবেন। চারদিক দিয়ে যা চাপ আসছে, 1.5-2 মাসের মধ্যে দেখবেন তখন খবরটা তো পুরনো হয়ে যাবে। এখন থেকে মনে করিয়ে দেবো কি বলেছিলাম। 1.5-2 মাসের মধ্যে দেখবেন যে তারেক রহমান সোজা লন্ডন পাড়ি দিয়েছেন। কিভাবে পাড়ি দেবেন, কি হবে না হবে এখন তো আর বলতে পারবো না, আমি ভবিষ্যৎ দ্রষ্টা নই। আমি যেটুকু খবর পাই, যেটুকু বিশ্লেষণ করে আমার যেটা মনে হয় আমি সেটাই বলি। তো তাতে আপনারা আমার ওপরে ঘৃণা বর্ষান। আমি জানি কাদের এত ঘৃণা, যাদের গায়ে লাগছে এই কথাগুলো, যাদের গায়ে লাগে তারাই আমাকে এই সমস্ত বাজে বাজে কথা বলেন। তো নর্থ ইস্ট নিউজে যিনি করেছেন, এবং নর্থ ইস্ট অনলাইন তো থাকবে না, আমি আজকে আপনাকে বলে দিলাম, আপনাদের ওটা আর থাকবে না, অথবা কোনো কড়া শর্তের মধ্যে দিয়ে তাকে বেঁধে দেওয়া হবে। আর যিনি করেছেন তিনি যদি তদন্তকারী সংস্থার সামনে উপযুক্ত প্রমাণ না দিতে পারেন, তাহলে তার কপালেও কিন্তু অশেষ দুর্গতি আছে। আপনারা ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকুন। এই খবরটাও গুজব বলে আপনারা চালিয়ে দিতে পারেন, কিন্তু কিছুদিনের মধ্যে দেখবেন এই খবরটা কতটা সত্যি হতে চলেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।